হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে উম, আমার মনে হয় যে মিউচুয়াল ফান্ড এসআইপি সবসময় একটা ভালো অপশন রাদার দেন আমরা যেভাবে পার্সোনাল স্টক ইনভেস্টিং করি। তো সেটার ব্যাপারে কিছু কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমিও অ্যাজ এ নন ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। তো আমাদের সবাই মোটামুটি স্টক মার্কেটের ব্যাপারে যে ইন্টারেস্টটা গ্রো করেছে সেটা নিয়ার অ্যাবাউট করোনার সময় থেকে 2020 সাল থেকে আমরা স্টক মার্কেটের ব্যাপারে একটু সবাই ধীরে ধীরে জানতে পেরেছি। সেখান থেকে মানুষ ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে, লকডাউনের সময় মার্কেট সম্পর্কে জানতে পেরেছে, শিখেছে, বুঝেছে। তো আমারও 2019 থেকেই মোটামুটি এই ব্যাপারে ইন্টারেস্ট গ্রো হয়েছে, শিখেছি, জানতে পেরেছি, অনেক কিছু বুঝেছি। সেই জায়গাগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করা। তো কেন বলছি যে মিউচুয়াল ফান্ড এসআইপি সবসময় একটা বেটার অপশন, তার কারণ আপনাদের কাছে কিছু ধরে তুলবো এবং কিছু এক্সাম্পল আপনাদের বোঝাবো, যেটা হয়তো আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো আমরা যে যদি আপনারা নিফটির চার্টটা দেখেন, এটা হচ্ছে আমাদের নিফটি, আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের লাস্ট 5 ইয়ার্সের 1 মাসের চার্ট। তো যদি আপনি এখানে দেখেন যে 2020 সালে আহ, মার্চ মাসের টাইমে মার্কেট সব থেকে বেশি নিচে চলে গেছিল, নিয়ার অ্যাবাউট 8,000 কাছাকাছি, 8,700-9,000 কাছাকাছি। সেখান থেকে মার্কেট যে বাউন্স ব্যাক করে, সেই বাউন্স ব্যাকটা একটা রেকর্ড বাউন্স ব্যাক থাকে, যে বাউন্স ব্যাকটা নিয়ার অ্যাবাউট চলে গেছে 26,000। তো এই 5 বছরের সময়ে আপনি যে স্টকই দেখুন না কেন, কোনো ভালো ইনভেস্টমেন্টের জায়গায় দেখুন না কেন, কোনো ভালো স্টক থাকলেও দেখবেন না কেন, সেক্ষেত্রে আপনি একটা হিউজ গ্রোথ দেখেছেন। যে কোনো সেক্টরই বলুন না কেন, সেক্ষেত্রে যেহেতু মার্কেট ওভারঅল গ্রো করছে, তো মার্কেট রিলেটেড সব রকম স্টকই একটা ওভারঅল ভালো গ্রোথ দেখিয়েছে, ভালো পোটেনশিয়াল দেখিয়েছে। তো সেটা থেকে আমাদের সবার একটা ধারণা হয়ে গেছে যে এই মার্কেটে তো সবসময় আমরা যেখানে যাই স্টক ফেলি, যেভাবেই যাই ইনভেস্টমেন্ট করি, ওটা আলটিমেট ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করলে সেটা বাড়বে। কিন্তু এটা সবসময় ঠিক না। তার কিছু এক্সাম্পল আপনাকে আমরা পরে বোঝাবো, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কেন বলছি, এটার কারণ আছে। তো যেহেতু লাস্ট 5 বছরে মার্কেট একটা হিউজ র্যালি দেখিয়েছে পজিটিভ দিকে এবং একটা হিউজ গেইন দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা সবাই মোটামুটি একটা ভালো রিটার্ন পেয়েছি। সেটা আপনি যদি পার্সোনাল স্টক ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রেও আপনি পেয়েছেন। কোনো ভালো স্টকে যদি আপনি টাকা ফেলে রাখেন, সেই ক্ষেত্রেও আপনি একটা ভালো রিটার্ন পাবেন। আপনি যদি মিউচুয়াল ফান্ড এসআইপি রেগুলার বেসিসে করেন, 2020 সাল থেকেও যদি আপনি করা শুরু করেন, সেক্ষেত্রেও আপনি একটা ভালো রিটার্ন মোটামুটি এক্সপেক্ট করতে পারেন 2025 সালের শুরু পর্যন্ত। কিন্তু এটা সবসময় হয় না। কারণ আমরা হয়তো এটাও শুনে থাকি যে মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক। এটা বলার পিছনে কিছু কারণ থাকে নিশ্চয়ই, যে মার্কেটের সিচুয়েশন ওয়াইজ সেটা ডিপেন্ড করে যে কেমন কি আমরা রিটার্ন এক্সপেক্ট করি। কিন্তু আমাদের আজকালকার দিনে যেটা মেন সমস্যা দাঁড়িয়ে গেছে, যে সবাই এটাই ভাবি যে আমরা স্টক মার্কেট ব্যাপারে অনেক কিছু জেনে গেছি, আমরা বুঝে গেছি, বা এই জায়গাগুলো থেকে আমাদের এটা মনে হচ্ছে যে এই স্টক তো ভালো চলবেই, বা আমাদের সবাই মোটামুটি করেছি যারা স্টক মার্কেট রিলেটেড একটু আহ, যাদের ইচ্ছা থাকে এইসব ব্যাপারে জানার, বা কোন স্টকে টাকা ফেলবো, কোন স্টকে গেন পাবো, এসব যাদের ইন্টারেস্ট থাকে, তারা আমরা ভাবি যে সেখান থেকে একটা ভালো রিটার্ন ইনভেস্টমেন্ট করলেও উইদিন 5 ইয়ার্সের মধ্যে আমরা একটা ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারি। কিন্তু এই 5 ইয়ার্স আপনি মোটামুটি সব স্টকে আপনি মোটামুটি ভালো রিটার্ন পাবেন যদি আপনি কোনো ভালো স্টকে ইনভেস্টমেন্ট করে রাখেন। বাট সেটা সবসময় পসিবল হয় না। তো মিউচুয়াল ফান্ডের ব্যাপারটা আপনাকেও কিছুটা বোঝা দরকার আছে, যে মিউচুয়াল ফান্ড যারা সামলায় তারা অনেক বেশি শিক্ষিত, তাদের ফিনান্সিয়াল নলেজ অনেক বেশি আমাদের সাধারণ মানুষের থেকে। তারা একটা বড় ফান্ড ম্যানেজ করছে, সেখানে হাজার হাজার মানুষ টাকা ফেলছে প্রত্যেক দিন। সেই টাকাটা ম্যানেজ করার জন্য তাদের সেই নলেজ আছে, তাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে। তো আইদার তারা প্রফেশনাল সিএ অথবা কোনো প্রপার ফিনান্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা বিলং করে, ইভেন তারা তাদের একটা রেপুটেশন আছে। তারা মার্কেটে অনেক কিছু ডেপথের ব্যাপার জানে, যেগুলো আমরা অ্যাজ এ নর্মাল সাধারণ মানুষ হিসেবে সেটা আমরা বুঝতে পারি না, বা আমরা সেটা জানি না। তো এটাই মনে হয় যে তাদের নলেজ আর আমাদের সাধারণ মানুষের নলেজটা কিন্তু অনেকটাই বেশি সীমিত। আমরা হয়তো কিছু জানতে পারি, নিজেরা শিখতে পারি, বুঝতে পারি, বাট তাদের লেভেলে আমরা সেটা পৌঁছাতে গেলে তাদের মতোই সেরকম আমাদের নলেজ গেইন করতে হবে, তবেই আমরা সেই জায়গাটা পসিবল হব। তো আমরা যেমন মার্কেটে আমরা দেখি যে মোস্টলি আমরা যেটাই শুরুর দিকে করি, যে নিউজ বেস ট্রেডিং করি, যেখানে আমরা কোনো স্টক মার্কেটে কোনো খবর এলো যে এই স্টক খুব ভালো চলতে পারে, আমরা সেটা কিনে নিলাম বাল্কে। আমরা সেটা কি হতে পারে না হতে পারে সেটা ভাবলাম না। অথবা
কোনো গভর্নমেন্টের নতুন স্কিম এলো, সেই বেসিসে আমরা একটা অ্যাজাম্পশন করে নিলাম যে এই স্টকের তো দারুণ ফিউচার আছে, তাহলে এই স্টক আমরা কিনে নিই। আমরা একটা সব সবকিছুর ব্যাপারে একটা আমরা নিজেরা একটা অ্যানালিসিস ছাড়াও অনেক সময় নিজেদের মতো করে ইনভেস্টমেন্ট শুরু করে দিই, যেটা আজকালকার দিনে লোকে এসআইপি করার থেকেও বেশি পার্সোনাল স্টকে ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে অনেক বেশি। যে এই স্টকে আজকে টাকা ফেলবো, নিশ্চয়ই এটা লং টার্মে আমাদের গেন হবে, বাট সেটা সব সময় কিন্তু হয় না। আপনি যদি লাস্ট 6-7 মাস দেখেন মার্কেট থেকে, আপনি কিন্তু 6-7 মাস আগে যা রিটার্ন এক্সপেক্ট করে পেয়েছেন, সেই রিটার্নের থেকে আপনি এখন একটু কম রিটার্ন পেয়েছেন, অথবা যা আপনি 6-7 মাসে যদি পার্সোনাল কোথাও স্টক ইনভেস্টমেন্ট করে থাকেন, সেই ইনভেস্টমেন্টেও আইদার আপনি রিটার্ন নিয়ার অ্যাবাউট 0% টু ম্যাক্সিমাম 5%-এর বেশি আপনি গেন পাননি। আপনি যে কোনো স্টক দেখে নিতে পারেন, সেটা মার্কেটের সিচুয়েশন ওয়াইজ হচ্ছে। তো এর থেকে এটা কি বোঝা যায় যে আমাদের সেই নলেজের জায়গাটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে অতটাও না, যতটা অ্যাজ এ ফান্ড ম্যানেজার বা যারা মিউচুয়াল ফান্ড সামলাচ্ছে তাদের থেকে। এছাড়া মিউচুয়াল ফান্ডে আরেকটা সুবিধা থাকে যে আপনি সেখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারলেন, একটা সিস্টেমেটিক প্ল্যানে করতে পারলেন, যেখানে প্রত্যেক দিন আমাদের কিছু সেভিংসের টাকা আপনি নিয়মিত প্ল্যানিং ওয়াইজ মান্থলি বেসিসে সেভ করতে পারলেন। সেটা থেকেও ইমিডিয়েট কোনো রিটার্ন এক্সপেক্ট করাটা আমাদের কাছে ভুল। সেখান থেকে মিনিমাম একটা এক্সপেকটেশন থাকা দরকার, 7 থেকে 10 বছরের মিনিমাম এক্সপেকটেশন থাকা দরকার, যেখান থেকে আপনি একটা টাইমের পরে একটা ভালো কম্পাউন্ডিং গ্রোথ দেখতে পাবেন। বাট আমরা এখন যে লাস্ট 4-5 বছরে দেখেছি, যেখানে আমরা 25%, 30% অ্যাভারেজ পর্যন্ত হয়েছে, আমাদের টাকা ডবল ট্রিপলও হয়েছে, সেই রিটার্নটা কিন্তু একটা সিচুয়েশন ওয়াইজ হয়, সবসময় হয় না। তো সেক্ষেত্রে আমরা যখনই আজকাল স্টকে ইনভেস্টমেন্টটা করতে চাই, তো সেটার আগে এটাই দরকার যে আপনার সেই নলেজটা আছে কিনা সেটা একবার দেখে নেওয়া, বা যেটা আপনি টাকাটা ফেলছেন সেটার কোনো কত দিনের জন্য ফেলছেন, কিভাবে ইনভেস্টমেন্ট করছেন, যে ভিউজটা নিয়েও এগোচ্ছেন, সেটা সবসময় কারেক্ট নাও হতে পারে। তো সেটার ফান্ডামেন্টাল নলেজ থাকা দরকার আছে, তার টেকনিক্যাল নলেজ থাকা দরকার আছে, একটা কোম্পানি কিভাবে পারফর্ম করছে সেটাও জানা দরকার আছে। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমাদের যদি সাধারণ মানুষের 100টা লোককে বলা হয় যারা ফিনান্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে না, তাদের মধ্যে 90 জন কোনো কোম্পানির টার্ম শিট ঠিক করে পড়তে পারে না, বা কোম্পানির প্রফিটেবিলিটি আমরা জাস্ট ওভারভিউ করে চেক করি। কোম্পানির মধ্যে কি হচ্ছে, কোম্পানির কি প্রজেকশন আছে, কোম্পানির নেক্সট 5 বছরে কি ভিউজ আছে, সেই ব্যাপারগুলো আমরা কোনোভাবেই কিছু দেখি না, বা আমরা জাস্ট একটা ওভারঅল ভিউ দেখে সে বেসে অ্যাজিউম করি, অথবা আমরা নিউজ বেসডের উপর কাজ করি। অর এলস যে স্টক, অনেকে অনেক কিছু থাকে যে আমরা এই স্টক তো ভালো গেন হতে পারে, এই স্টক খুব ভালো চলতে পারে, এই বেসিসে একটা আমরা মোটামুটি একটা ইনটিউশন নিয়ে রাখি, সেই বেসিসে আমরা স্টকে ইনভেস্টমেন্ট করতে থাকি। বাট সেটা সব সময় আপনি পাবেন না রেজাল্ট। তো সেটার থেকে বেটার যে মিউচুয়াল ফান্ড অবভিয়াসলি একটা বেটার অপশন, যেখানে ফান্ড ম্যানেজারও ইভেন জানে না যে কোন স্টকে টাকা ফেললে কালকে টাকা বাড়বে। তো সেই জন্য তারা একটা স্টকের পোর্টফোলিও বানায়। সেখানে 50-60টা স্টকের পোর্টফোলিও হোক, 100টা স্টকের পোর্টফোলিও হোক, সেই স্টকের পোর্টফোলিওতে কি হয়, একটা ব্যালেন্সড থাকে। সেই ব্যালেন্সিং এর মধ্যে মার্কেট যদি খুব ফলো করে, আপনার স্টক কোথাও না কোথাও কেউ, যদি 100টা স্টকও কেউ চুজ করে থাকে, কোনো স্টক আপনাকে রিটার্ন ভালো দেবে সেই মুভমেন্টে, আবার কোনো স্টক আপনাকে রিটার্ন আপনাকে নেগেটিভ দেবে। তো সেক্ষেত্রে একটা ব্যালেন্স থাকে। আবার মার্কেট যখন উঠতে থাকে, সেক্ষেত্রেও আপনার স্টকের যে ইনভেস্টমেন্টটা আছে, সেটা একটা রেগুলার গ্রোথ হিসেবে তখন আপনার কম্পাউন্ডিং হিসেবে বাড়তে থাকে, আপনি একটা মোটামুটি ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। বাট আমরা যেটা আজকালকার দিনে ম্যাক্সিমাম করে থাকি, যে এই স্টকটা মনে হচ্ছে বা এটা এটা হবে, এটা শিওর, আপনি একটা এক্সপেক্ট করে আছেন যে শর্ট টার্ম গেইন বা লং টার্ম ক্যাপিটাল গেইন পাবেন। বাট আপনি কি সেটার কখনো প্রপারলি রিভিউ করে দেখেছেন যে সেটার কি সিচুয়েশন আছে? কারণ আপনাকে এরকম অনেক এক্সাম্পল দেখাতে পারি, যেখানে হয়তো কোনো স্টক আপনি 4-5 বছর ধরে হোল্ড করে আছেন, সেখান থেকে আপনি রিটার্ন হয়তো জিরো পাচ্ছেন। ওর থেকে আপনি যদি ফিক্সড ডিপোজিট করে রাখেন, সেক্ষেত্রেও আপনি কিছু বেটার রিটার্ন পেতেন। অথবা কোনো স্টকে আপনি হয়তো 1 বছরে যে টাকাটা ইনভেস্ট করেছেন, সে টাকাটা 1 বছরের মধ্যে ডবল হয়ে গেছে। তো এটার জন্য মার্কেটে প্রপার ফান্ডামেন্টাল নলেজ দরকার থাকে, তার প্রপার টেকনিক্যাল নলেজ থাকা দরকার আছে। ইভেন এটার পরেও সেখানে কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে এই মার্কেটে সিচুয়েশন কখন কি চেঞ্জ হতে পারে। ইভেন আপনি যদি ভাবেন যে এটা সবকিছু ঠিকও চলছে, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, বহু জায়গায় এত কিছু হওয়ার পরেও আপনি দেখবেন যে আপনি যে ক্রাইটেরিয়া ম্যাচ করছেন, আপনার এই নলেজ আছে যে হ্যাঁ এটা প্রপারলি স্টকটা তো গ্রো হবেই, সেটাও গ্রো হবে না টাইমের সাথে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এসআইপি ইজ অলওয়েজ এ বেটার অপশন ফর এ লং টার্ম ইনভেস্টমেন্ট রাদার দেন পার্সোনাল স্টক ইনভেস্টিং। যদি আপনি বলেন যে হ্যাঁ পার্সোনাল স্টক থেকে মাল্টিব্যাগার স্টক পাওয়া যায়, অবভিয়াসলি পাওয়া যায়। কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন, রাকেশ ঝুনঝুনওয়ালাকে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের অ্যাজ এ জেম বলা হয়, যে যিনি সব থেকে ভালো স্টকের ইনভেস্টমেন্ট আছেন। রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতেও কিন্তু প্রচুর স্টক ছিল,
কেবলমাত্র দুটো স্টক উঠেছিল, একটা হচ্ছে আপনার টাইটেন, দ্বিতীয় হচ্ছে টিসিএস। তার কিছু স্টকস এর বেসিসে কিন্তু তিনিও যদি জানতেন যে এই স্টকে টাকা ফেললে আমার স্টকটা মাল্টিব্যাগার হবে, তাহলে তিনি আজকে সব স্টকে যেখানে টাকা ফেলতেন হয়ে যেত। তো এরকম আমাদের স্টকের পোর্টফোলিওতে অনেক থাকে, যেখানে আমরা ভাবি যে এটা হবেই, বা আমাদের আর একটা টেন্ডেন্সি থাকে যেটা আমাদের ইনিশিয়াল টাইমে যখন মার্কেটে ঢুকি, যেটা আমাদের প্রত্যেকের টেন্ডেন্সি থাকে পেনি স্টক কেনা। মিনস 10 টাকার নিচে কোনো স্টক দেখলাম র্যান্ডাম, সে স্টকের ব্যাকগ্রাউন্ড চাই না আর চাই না, মার্কেটের স্টকটা একটু হয়তো নিউজে আছে বা পোর্টালে আছে, ছোট ছোট স্টক আছে, এই স্টকটা আজকে যদি 100 কোয়ান্টিটি কিনে নিই বা 50 কোয়ান্টিটি কিনে নিই, এটা একদিন না একদিন তো বাড়বেই। বাট সেটা কি আপনি প্রপারলি লক্ষ্য করেছেন যে আপনি যদি 10টাও কিনে থাকেন কটা বেড়েছে? পারলে একবার চেক করবেন, বা যারা চেনে জানা আপনাদেরকে বলছে, বা যাদের কাছ থেকে আপনারা টিপস নিচ্ছেন, বা যে সমস্ত নিউজের বেসিসে আপনারা কাজ করছেন উইদাউট এনি নলেজ, সেক্ষেত্রে আপনি এই জায়গাগুলো একটু ভেরিফাই করবেন। তাহলে বুঝতে পারবেন যে যারা পজিটিভ আছে, একটা স্টক হয়তো উড়ে গেলে সেটারই নিউজ আসে, বাকি যে 5টা স্টকের খবর আছে সেই খবরটা কিন্তু কেউ বাকিরা জানায় না। এটা হচ্ছে রিয়েলিটি। আর আপনি যদি নিজে পার্সোনাল এখন স্টক ইনভেস্টিং করে থাকেন, আপনি নিজে দেখে নিন যে আপনি 6 মাস আগে থেকে যে স্টকে ইনভেস্টমেন্ট করছেন, 6 মাস পরে এখন আপনার কত রিটার্ন আছে। এবার যদি বলেন যে মার্কেট পড়ে গেছে সেই জন্য এখন রিটার্ন খারাপ এসেছে, এরপরে মার্কেট যখন আবার দাঁড়াবে তখন আবার রিটার্ন চলে আসবে, কিন্তু আপনি যে যে প্রাইসে মার্কেট থেকে স্টকগুলো কিনেছিলেন, আজকে সেখান থেকে যদি 20% 30% কারেকশন হয়, মার্কেট যদি কালকেও যদি বাউন্স ব্যাক করে, তাহলে কি আপনি ওই রিটার্নটা ইমিডিয়েট পেয়ে যাবেন? এটা কিন্তু কনসেপ্টটা ভুল কনসেপ্ট। আর এটার আমি কিছু লাইভ এক্সাম্পল দেখিয়ে দিতে পারি। নিফটি ধরুন 5 বছরে আমাদের এত রিটার্ন দিয়েছে, তো তো আমাদের কিছু ফেভারিট স্টক থাকে, প্রত্যেকটা মানুষেরই কিছু ফেভারিট স্টক আছে। যেমন ধরুন টাটা মোটরস। টাটা মোটরস আমাদের কাছে একটা খুব ফেভারিট স্টক, নিফটি 50 স্টক, যথেষ্ট বড় কোম্পানি, ইন্ডিয়ার টপ মোস্ট ব্র্যান্ডেড কোম্পানি, টাটার লোগো। তো সেক্ষেত্রে টাটা মোটরস একটা, প্রত্যেকটা মানুষের কাছে একটা ভিউ আছে, যে পজিটিভ ভিউ, যে হ্যাঁ টাটা মোটরস দারুণ কোম্পানি, টাটা মোটরস খুব ভালো কাজ করবে, ইভেন ইন ফিউচারও টাটা মোটরসে আমাদের খুব ভালো ইনভেস্টমেন্ট করলে সেটা হবে। এটা আমি একদমই ডিনাই করছি না যে এটা হবে না, কারণ এটা আমিও জানি না যে কালকে টাটা মোটরস কি করতে চলেছে, বা কালকে টাটা মোটরস টিসিএস এর মতো মাল্টিবেগার কোম্পানিও হয়ে যেতে পারে, সেই রকম টিসিএস এর মতো রিটার্নও দিতে পারে। কিন্তু আপনি যদি একটু পুরোনো চার্ট দেখেন বা পুরোনো অ্যানালিসিস দেখেন, দেখুন টাটা মোটরস, আমি এটা জিরোদা থেকে দেখাচ্ছি। দেখুন এটা জিরোদার মান্থলি চার্ট টাটা মোটরসের। দেখুন যদি এটা 2020 সালে টাটা মোটরস ছিল নিয়ার অ্যাবাউট 62 রুপিসের কাছাকাছি, সেখান থেকে একটা বড় জাম্প করে 2022-এর কাছাকাছি টাটা মোটরস 378 এসেছে। তারপরে সেখান থেকে একটা হিউজ গ্রোথ দেখিয়েছে টাটা মোটরস, নিয়ার অ্যাবাউট 1000-এর কাছাকাছি। সেখান থেকে আবার কিন্তু পড়েও গেছে, পড়ে গিয়ে এখন মোটামুটি আছে 726। তো যদি কেউ 2020 থেকেও ইনভেস্টমেন্ট শুরু করতো টাটা মোটরসে, তাহলে এতদিনে সে মোটামুটি 5 to 10x রিটার্ন ইজিলি এক্সপেক্ট করতেই পারে। কিন্তু আপনি যদি আরেকটু ব্যাকগ্রাউন্ডে যান, 2015 সালে যদি আপনি যান, 2015 থেকে দেখুন টাটা মোটরসের একটা অ্যাভারেজ ছিল নিয়ার অ্যাবাউট 500-এর কাছাকাছি। আর আপনি ধরুন কন্টিনিউয়াস 5 ইয়ার্স ইনভেস্টমেন্ট করেছেন টাটা মোটরসে, তো সেক্ষেত্রে আপনি দেখুন টাটা মোটরসে নিয়ার অ্যাবাউট তার ডিটেলস হচ্ছে 167 গিয়ে দাঁড়িয়েছে। তো 5 ইয়ার্স আপনি বুঝতে পারছেন যে আপনি একটা কোম্পানি, ইন্ডিয়ার এত বড় কোম্পানি, টাটা তো আজকের কোম্পানি না, টাটার গাড়ি আমরা সবাই দেখেছি, আজকের না। আজকে হয়তো মার্কেটে টাটা অনেক কিছু নতুন কিছু লঞ্চ করছে, মার্কেটে ইভি সেগমেন্ট আসছে, আমাদের একটা পজিটিভ ভিউ আছে, সব কিছু মেনে নিলাম। তো এই 5 ইয়ার্সেও কি টাটা কোম্পানি তো এক্সিস্ট করতো আশা করছি। আর সেক্ষেত্রে টাটা মোটরসেরও নিশ্চিত অ্যাজ এ কোম্পানি হিসেবে গ্রো করার জন্য তাদের অনেক ফিউচার প্রজেকশন ছিল। তো সেক্ষেত্রে 5 ইয়ার্সেও কেন এই কোম্পানি গ্রো করতে পারেনি? এটার নলেজ কি আপনার ব্যাকগ্রাউন্ডে আছে, বা আমার তো নেই, আমি জানি। যদি থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, বাট আমার মনে হয় যে এরকম অনেক ধরনের স্টক আপনি পাবেন, যেটা হয়তো আমাদের মনে হতে পারে খুব ভালো স্টক, দারুণ স্টক, এ কালকে আমাকে খুব ভালো রিটার্ন দেবে। সেই রিটার্নটার গ্যারেন্টি কিন্তু কেউ এক্সপেক্ট করতে পারে না, ইভেন আমাদের সেই নলেজটাও কিন্তু অনেক বেশি সীমিত। আপনি যদি টাটা পাওয়ার দেখেন, টাটা পাওয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট গুড স্টক। যদি বলা হয় সবাই টাটা পাওয়ারের নাম জানে, কারণ আমরা জানি যে ইভি ইন্ডাস্ট্রির ওপর অনেক বেশি ভালো ভিউজ আসছে, আর ইভি ইন্ডাস্ট্রির ওপর একটা ফোকাস করে ইন্ডিয়াতে নেক্সট প্রজেকশনেরও প্ল্যান করা হচ্ছে, তো সেই বেসিসে আমরাও টাটা মোটরসে, টাটা পাওয়ারসে ইনভেস্টমেন্ট সবাই করেছিলাম, রাইট? তো যদি সেটাই হয়ে থাকে, তাহলে 2015 থেকে 2020-তে কোনো গ্রোথ নেই, বাট আপনি যদি দেখেন 2020 থেকে 2025-এর মধ্যে একটা হিউজ গ্রোথ দেখিয়েছে।
তো এটা বলার এটাই রিজন যে এরকম আপনি অনেক ধরনের স্টক পেয়ে যাবেন, যেখানে স্টকে আপনি যদি র্যান্ডম ইনভেস্টমেন্ট করে থাকেন, তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা যখন করছেন সেটার কোনো টাইম পিরিয়ডও থাকা দরকার আছে। আর যদি স্টকে আপনি সেই ইনভেস্টমেন্ট করছেন সেটার একটা প্রপারলি আপনার, যে আমি কতটা লস লিমিটেড রাখবো আর কতটা প্রফিট লিমিটেড রাখবো, সেটাও একটা মাইন্ডসেট দরকার আছে। আর যদি ইনভেস্টমেন্টের পারপাসে থাকেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সেটা যদি আপনি কম্পাউন্ডিং এর বেসিসে চেক করেন, যে একটা মিউচুয়াল ফান্ডে যদি আপনি গ্রো করান, সেখানে আপনার পোর্টফোলিওর আন্ডারে অনেকগুলো স্টক আছে। তো যে কোনো না যে কোনো স্টক আপনাকে ঠিক ভালো মোটামুটি রিটার্ন দেবে। কিন্তু আমরা অনেক সময় ভাবি যে হ্যাঁ, এখান থেকে আমরা ভালো রিটার্ন এক্সপেক্ট করব। আপনি যদি লং টার্মও ইনভেস্টমেন্ট করেন লাস্ট 3-4 বছরে কন্টিনিউয়াস কোনো একটা স্টকে, সেক্ষেত্রে এরকম আপনি অনেক ধরনের স্টক পেয়ে যাবেন যেক্ষেত্রে আপনার রিটার্ন কিন্তু সেরকম ভালো এক্সপেকটেশন আসেনি। যেমন আপনাকে আমি উইপ্রোর এক্সাম্পল দেখাতে পারি। উইপ্রো কিন্তু দেখুন এই মার্কেটে আইটি বুম করেছিল আফটার কোভিড টাইম, ঠিক আছে? তারপরে যদি আপনি উইপ্রো লাস্ট 5 ইয়ার্স এর ওভারঅল ডিটেলস দেখেন 2020 সালের পর থেকে, দেখুন একটা মোটামুটি হিউজ জাম্প দেখেছিল 2021-22 পর্যন্ত। তারপর থেকে কিন্তু উইপ্রো এর হাফে চলে এসেছে। তো এখানেও কি আমরা ইনভেস্টমেন্ট যখন করে গেছি কন্টিনিউয়াস, আমরা যদি এখনো ইনভেস্টমেন্ট করে যাই, উইপ্রো কি সেই পজিশনটা এখনো গেইন করেছে? করেনি কিন্তু। যদি আপনি এখানেও ইনভেস্টমেন্ট করতেন, এখানেও ইনভেস্টমেন্ট করতেন, আমরা অনেক সময় কি করি যে মার্কেট ফল করলেই আমরা চলো অ্যাভারেজ করতে চলে যাচ্ছি, বা আমরা ভাবছি চলো এখানে আরো কিছু অ্যাভারেজ করি, তাহলে হয়তো মার্কেট একদিন না একদিন উঠে দাঁড়াবে। মার্কেট উঠে দাঁড়াবে সেটা আমাদের পাস্ট রেকর্ডস বলছে, বাট মার্কেট কবে উঠবে, মার্কেটে কালকে কি সিচুয়েশন আসবে, কেউ বলতে পারবে না। এটা আমরা পাস্ট প্রেডিক্ট করে ফিউচারে একটা প্রেডিকশন রাখছি, এটাই সবাই করে, এটা কমন ব্যাপার। বাট সেক্ষেত্রে কি আপনার সেই নলেজটা আছে প্রপারলি, যে এই স্টকটা কেন উঠছে কেন নামছে, তার ফিনান্সিয়াল কি নলেজ আছে, তার টেকনিক্যাল কি নলেজ আছে? তো এরকম বহু স্টক আছে যারা দিনের পর দিন, আপনি 10 বছর ধরে যদি ইনভেস্টমেন্ট করে থাকেন, তার কোনো রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারবেন না। আপনি যদি হিস্ট্রি দেখেন উইপ্রো পুরোনো ব্যাকগ্রাউন্ডের চেকে, দেখুন 2000, যদি আমি 13-14 সালেরই কথা বলি, দেখুন 13-14 সাল থেকে, 13 সাল থেকে মোটামুটি আপনি যদি দেখেন, উইপ্রো কিন্তু এই এই টাইমের মধ্যে উইপ্রো কিন্তু যা 2019 পর্যন্ত নিয়ার অ্যাবাউট সেম দেখতে গেলে। এখানে দেখুন উনি 85 টাকা শেয়ার, এখানে 124 টাকা পর্যন্ত গেছে। তো 5-6 বছরে আপনি খুব জোর হলে ম্যাক্সিমাম যদি খুব ভালো রিটার্ন এক্সপেক্ট করেন 50 থেকে 60% দাঁড়াচ্ছে। তো আপনি যদি একটা লং টার্মের ভিউ নিয়ে এখানে এগোচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি যদি একটা মিউচুয়াল ফান্ডের দিকেও তাকান, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডেরও আমাদের যদি নিফটি বলা হয়, যে নিফটি আমাদের অ্যাভারেজ 12% হিসেবে গ্রো করে, তাহলে আপনি পার্সোনাল যে স্টক ইনভেস্টমেন্টটা করলেন যেটাতে আপনি অনেক বেশি রিটার্ন এক্সপেক্ট করেছিলেন, সেখান থেকে এই রিটার্নটা তোর থেকে কমে গেল। এরকম আপনার পোর্টফোলিওতে অনেক রকমের স্টক আপনি দেখতে পাবেন, যেটা আপনার মনে হচ্ছে অ্যাট প্রেজেন্ট যে হ্যাঁ খুব ভালো ভ্যালুয়েশনে আছে, থাকতে পারে, অবশ্যই থাকবে। তার কারণ হচ্ছে কারণ আপনি করোনার টাইমে স্টকটা কিনেছেন, বা সেটা একটা লং টাইমে, মার্কেট যে টাইমে অল টাইম হাই আছে বা অল টাইম ভালো পজিশনে আছে, সেই রকম জায়গাতে আমি কিনেছেন। তো সেই জন্য লাস্ট 5 বছরে আপনার মনেই হতে পারে যে যে স্টকে আমি টাকা ফেলছি বা যে স্টকে আমি অ্যানালিসিস করছি সেই স্টকের ভিউটা আমার ঠিক আছে। হতে পারে আপনার ভিউজ সবকিছু ঠিক আছে, বাট যদি আপনি, আমার বক্তব্য এটাই যে যেটা আপনি করছেন সেটা একটা প্রপার রিসার্চ করুন বা তার ব্যাকগ্রাউন্ড চেক করুন। আর যদি আপনার মনে হয় যে সেটা আপনি অ্যাজ এ নিউজ বেস ট্রেডিং করছেন, আপনাকে কোনো বন্ধু এসে সাজেস্ট করছে, কোনো আপনার কলিগ সাজেস্ট করছে, অথবা কেউ আপনাকে জাস্ট র্যান্ডম বলে দিচ্ছে, আপনাকে কেউ টিপস দিচ্ছে, সেই বেসিসে আপনি করছেন, তো তাহলে যেখান থেকে আপনি যে নলেজটা কালেক্ট করছেন বা যেখানে টাকাটা আপনার ইনভেস্টমেন্ট করছেন, সেটার ব্যাকগ্রাউন্ডও দেখুন যে সেই মানুষের সেই নলেজটা আছে কি নেই। এছাড়াও তার ফিনান্সিয়াল প্রপার ব্যাকগ্রাউন্ড আছে কি নেই, এটা দেখা খুবই জরুরি। আর যদি আপনার মনে হয় যে অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে এই টাইম নেই, এই সময় নেই, ইভেন এই জায়গাটা অ্যানালিসিস করা বা কিভাবে স্টক মুভমেন্ট করে তার বেসিক নলেজ, ফান্ডামেন্টাল টেকনিক্যাল নলেজ যদি না জানা থাকে, বেটার এটাই হয় যে কোনো ফান্ড ম্যানেজারের ওপর আপনি ভরসা করুন, যে আপনার টাকাটা প্রপারলি ম্যানেজ করতে পারবে। মার্কেট ফলের টাইমেও সে আপনার টাকাটা ম্যানেজ করবে, আবার মার্কেট যখন উঠবে সেই টাকাটা সে সেই টাইমে আপনাকে ভালো রিটার্ন দেবে। এক্ষেত্রে কি হয় যে আপনি একটা শান্তিতে প্রপারলি একটা মান্থলি বেসিসে ইনভেস্টমেন্ট করলেন, আপনার ক্যাপিটালটাকে ধীরে ধীরে গ্রো করালেন। বাট কোনোদিন অ্যাবসার্ড আনএক্সপেক্টেড রিটার্ন এক্সপেক্ট করবেন না, কারণ আপনি হয়তো লাস্ট 6-7 মাসই সেটা, আপনি যাই ইনভেস্টমেন্ট করে থাকুন, যদি আপনি পার্সোনাল স্টকে ইনভেস্ট করে থাকেন, সেটা কিন্তু আপনি ক্লিয়ারলি আপনার পোর্টফোলিওতেও দেখতে পাবেন যে আপনার স্টকের রিটার্ন নেই। আপনি যদি 10টা স্টকও নিজে পার্সোনালি কিনে থাকেন, সেই ভিউজে আপনার কোনো রিটার্ন থাকবে না। ইনফ্যাক্ট
এরকম অনেক আমি দেখেছি পার্সোনাল নিজের অভিজ্ঞতা থেকে, যে মার্কেট যখন ওঠে তখন আপনি যাই কিনুন না কেন, সেই স্টক আপনাকে লং টার্মে ভালো প্রফিট দেবেই। সেই স্টকের যদি একটা ভালো পোর্টফোলিও থাকে, ভালো ব্যাকগ্রাউন্ড থাকে, ভালো কোম্পানি হয়, ঠিক সে আপনাকে দাঁড় করিয়ে দেবে। কিন্তু মার্কেট পড়ার টাইমে কিন্তু কেউ সামলাতে পারে না, তখন সেই লসটা আমরা সামলাতেও সুযোগ পাই না, তখন আমরা ভাবি আরো নেমেছে, আরো অ্যাভারেজ করবো, কিন্তু এর ডিপ যে কতটা সেটা আপনাদের কোনো আইডিয়া নেই। তো এটাই বলার যে অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আমিও একজন নন ব্যাকগ্রাউন্ডের, যেহেতু আমি বললাম ফাইন্যান্সে, তো এটাই আমার মনে হয় যে মিউচুয়াল ফান্ড করুন, প্রপারলি কোনো ফান্ড ম্যানেজারের সাথে কথা বলুন, তাদের সাথে প্রপারলি ডিসকাস করুন, একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার যদি লামসাম অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করতে চান সেটা লং টার্মের বেসিসে করুন, অথবা একটা মান্থলি বেসিসে ইনভেস্টমেন্ট করুন, যেটা আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কারণ পার্সোনাল স্টক, পেনি স্টক, এগুলো আমাদের কাছে একটা মোস্টলি যেটা আমাদের চারিপাশে দেখা যায় যে আমরা উম, সেটা হয় কোনো হাইপে কিনছি, অথবা আমাদের এটা ইনটিউশন বলছে, অথবা আমরা নিজস্ব নিজের ভিউ বানিয়ে নিচ্ছি যে এটা তো এরকম হতে পারে, অথবা নিউজ বেসড আমরা সেই সেই জিনিসগুলোতে ইনভেস্টমেন্ট করি। আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।